আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর রাফি ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালটা একটু অন্যরকম, বৃষ্টি হয়েছে, জোস একটা ওয়েদার, ঠান্ডা ভাব। And, এমন ওয়েদার লাস্ট পাইছিলাম হচ্ছে রেমালের ঘূর্ণিঝড়ের টাইমে, বাট তখন তো বৃষ্টি ছিল। আর আজকেও বৃষ্টি হয়েছে, বাট এখন বৃষ্টি নাই, ওয়েদারটা অনেক ঠান্ডা, জোস একটা ওয়েদার। বাইক চালাইতে ভালোই লাগতেছে। তো চলেন কাজের কথায় আসি। গত 2 দিন আগে আরএস ফাইম গ্রুপের আজিম মারা গেল। সামনের বাইকের স্ট্যান্ডটা নামানো, পড়ে যাবে। ভাই, স্ট্যান্ড উঠান, স্ট্যান্ড। আজিম ভাই যখন মারা গেল 2 দিন আগে, এটা কিন্তু ইটস এ অ্যাক্সিডেন্ট, বাট কিছু কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা কিছু কিছু টিভি চ্যানেল, কিছু কিছু ইউটিউবার্স এটারে এমন ভাবে উল্লেখ করতেছে বা এমন ভাবে এটাকে নিয়ে ক্রিটিসাইজ করতেছে, মনে হচ্ছে যে আজিম ভাইকে মারা হয়েছে, মানে মার্ডার করা হয়েছে। এবং আমি দেখলাম যে গতকালকে একটা টিভি চ্যানেল নিউজ করছে যে টিকটক করতে গিয়ে যুবকের মৃত্যু। তো আসলে কি তারা টিকটকার, বা তারা কি আসলে ওইখানে টিকটক করতে গেছিল? বাট এটা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেকেই বলতেছে এমন শিক্ষা হওয়া উচিত, এমন হওয়া উচিত, তারা যুব সমাজটাকে ধ্বংস করতেছে, তারা এটা করতেছে, তারা ওইটা করতেছে। অনেক এই ধরনের অনেক কথাবার্তা হচ্ছে। তো আমি মোটামুটি আরএস ফাহিমকে ফলো করি অনেক আগে থেকে। আরএস ফাহিমকে ফলো করি বললে এটা যেটাই বলেন, যে আমি তাকে ফলো করি বলতে তার হচ্ছে স্ট্রাগলকে ফলো করি। সে যেভাবে কষ্ট করে এই পর্যন্ত উঠে আসছে, এটা চাইলেও আপনি আমি পারবো না। আমি তার স্ট্রাগল ফলো করি এই জন্য যে মানুষ কিন্তু আরেকজনের স্বপ্ন পূরণ দেখে কিন্তু নিজের স্বপ্ন দেখতে শিখে। তার যেমন একটা সময় বাইক কেনার সামর্থ্য ছিল না, আমারও কিন্তু সেম, সাইকেল কেনার সামর্থ্য ছিল। বাবার কাছে সাইকেল চাইছিলাম, বাবা দেয় নাই। যখন বড় হলাম তখন বাইক কিনে দিতে বলছিলাম, বাইক কিনে দেয় নাই। বলছিল যদি কোনোদিন পারো নিজের টাকায় নিজের স্বপ্ন পূরণ করবা। তো মানুষ কিন্তু আরেকজনের স্বপ্ন পূরণ করা দেখেই কিন্তু নিজের স্বপ্ন দেখতে শিখে, এবং আরেকজনের স্ট্রাগল দেখে নিজে মোটিভেশন পায় যে আমি কিছু একটা করব। আরএস ফাইমের বক্তব্য অনুযায়ী তারা গেছিল সিরাজগঞ্জে কোন একটা শোরুম উদ্বোধনের কাজে। তো সেখান থেকে তারা যখন সিরাজগঞ্জ গিয়ে পৌঁছায়, সেখানে সবাই মিলে নাস্তা করে, দেন ওইখানের ওই ব্রিজটার ওইখানে তারা ঘুরতে গিয়েছিল। ওইখান থেকে তারা হোটেলে ব্যাক করার টাইমে যে আজিম ভাই, সে হচ্ছে আরএস ফাহিমের ভিডিওগ্রাফার ছিল। সে সানরুফ দিয়ে বাহিরে বের হয়ে পিছন দিকে ঘুরে, মানে আজিম ভাই যে গাড়িতে ছিল তার পিছনের গাড়িতে ছিল হচ্ছে আরএস ফাহিম চৌধুরী। তো আজিম ভাই সানরুফ দিয়ে পিছন ফিরে আরএস ফাহিমের ব্লগিং শুট করতেছিল। তো এটা আরএস ফাহিমও যদি জানতো যে এই ব্রিজে ঝুঁকি আছে বা এখানে সে বাড়ি খেতে পারে, তাহলে সে কখনোই আজিম ভাইকে উঠতে দিত না। বা আজিম ভাই যদি জানতো, সে কখনোই ওইভাবে সানরুফ খুলে বাহিরে বের হইতো না। সে যদি জানতো যে এই ব্রিজ দিয়ে তারা পার হইতে পারবে না, এই ব্রিজ দিয়ে যদি সানরুফ দিয়ে বের হয়ে পার হইতে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, তারা জানলে কিন্তু কখনোই এটা করতো না। ইভেন এটা কেউই খেয়াল করে নাই। তো পরবর্তী টাইমে যেটা হয় যে ওই ব্রিজে যখন তারা প্রবেশ করে বা প্রবেশ করতে যায়, ওই টাইমটাতে আমরা ওই ব্রিজের উপরে যে ইয়া থাকে, লোহা থাকে, ওইটা হচ্ছে আজিম ভাইয়ের পিছন বরাবর মাথার পিছন সাইডে জোরে আঘাত আনে, যেহেতু গাড়িটা মোটামুটি একটা স্পিডে ছিল।
মাথায় আঘাত হানার ফলে সে ওইখানেই গাড়িতেই রক্তাক্ত অবস্থায় সে লুটিয়ে পড়ে। ইভেন তার কিছুক্ষণের মধ্যেই তারা মেডিকেল নিয়ে যায়। মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার ঘোষণা দেয় যে সে মেডিকেলে আসতে আসতেই মারা গেছে। তো এইখানে আরেস ফাহিমের দোষ কোথায় ছিল? আরেস ফাহিম কি ইচ্ছা করে এটা করছে, নাকি আজিম ভাই এটা ইচ্ছা করে করছে? এটা ইচ্ছা করে কেউই করে না। ইভেন কখনোই একটা মানুষ চায় না যে একটা মানুষের জন্য বা একটা মানুষের কাজের জন্য আর একটা মানুষ মারা যাক। এটা কখনোই কেউ চায় না। তো এরপরে ওইখান থেকে তারা পুলিশের যত আইনগত যত ঝামেলার কার্যক্রম আছে, প্রসেসিং আছে, এগুলা শেষ করে আজিম ভাইকে নিয়ে তার জন্মস্থান সাতক্ষীরা সেখানে রওনা হয়। এখন আবার ওইখানেও বেশ কিছু হলুদ সাংবাদিক, যাদের কাজই হচ্ছে নেগেটিভিটি ছড়ানো, তারা আবার ভিডিও বানাচ্ছে বা ভিডিও তারা কমেন্ট করতেছে যে মেডিকেলে গিয়ে আপনাকে পাওয়া যায় নাই, আপনি পলাতক ছিলেন, আপনি হোটেলে ঘুমাচ্ছিলেন। ভাই, আপনার টিমের একজন যদি এইভাবে অ্যাক্সিডেন্ট করে বা এমন অবস্থা এমন সিচুয়েশনে আপনি থাকেন, আপনি কখনো ঘুমাইতে পারবেন? যেই মানুষটা অলওয়েজ মানুষের স্বপ্ন পূরণ, মানে তার যে টিমমেটস, তার যে বন্ধু বান্ধব, তার যে ছোট ভাই ব্রাদার, মানে তার টিমে যারা কাজ করে, যে মানুষটা অলওয়েজ তার টিমমেটের স্বপ্ন পূরণের জন্য ব্যস্ত থাকে, তাদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করে, নিজের কষ্ট করে নিজের স্বপ্ন পূরণটা করার চেষ্টা করে, ওই মানুষটা নিজের টিমমেটস এর বিপদের সময় পলায় ছিল, মানে এটা আদৌ কি বিশ্বাসযোগ্য? তারপরেও কিছু কিছু হলুদ সাংবাদিক এবং বাংলাদেশের যে টিভি চ্যানেলগুলো আছে, বেশ কিছু ইউটিউবার্সও আছে যারা এমন ভাবে এই জিনিসটাকে উপস্থাপন করতেছে যে আরএস ফাহিম সে প্ল্যান করে তাকে মার্ডার করছে, যে ও এই জায়গায় গিয়ে এমন ভাবে ভিডিও করতে দিব ওরে, ও এইভাবে থাকবে, এখান থেকে পিছন থেকে এসে লোহাটা এসে বাড়ি খাবে, সে মানে স্পট ডেড, মানে জায়গা মারা যাবে। তো তাতে করে আরএস ফাহিমের কোনো ফায়দা হবে বা তার থেকে কোনো বেনিফিট আসবে, এমন ভাবে উপস্থাপন করতেছে। এবং তারা এটাও, অনেকে এটাও বলতেছে টিকটক করতে গিয়ে মারা গেছে। ভাই, সে কি টিকটকার নাকি? টিকটক করতে গিয়ে মারা গেছে? তো এই জিনিসগুলো আসলে মানুষ ভিউ ব্যবসার জন্য বা টিভি চ্যানেল গুলো ভিউ বিজনেসের জন্য অনেক খারাপ ভাবে উপস্থাপন করতেছে। আপনি আমি যেখানে অন্যের চাকরি করতেছি, মানুষের দাঁড়ে দাঁড়ে চাকরির জন্য ঘুরতেছি, মাসে 15,000 20,000 টাকা ইনকাম করার জন্য, বাবা মাকে একটু ভালো রাখার জন্য জুতা ক্ষয় করে ফেলতেছি চাকরির জন্য, সেখানে ওই মানুষটা মানুষের চাকরি দিচ্ছে, মানুষের কর্মসংস্থান যোগাচ্ছে, মানুষকে স্বপ্ন দেখাচ্ছে বা নিজের স্বপ্ন নিজে কষ্ট করে পূরণ করতেছে। মানুষ, প্রত্যেকটা জীব, অনলি মানুষ, প্রত্যেকটা জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যার মৃত্যু যেভাবে লেখা আছে, যার মৃত্যু যেইখানে লেখা আছে, যেই অবস্থাতে লেখা আছে, সে ওইভাবেই মৃত্যুবরণ করে। যারা মার্ডার হয় তাদের মৃত্যু সেভাবেই লেখা ছিল, যারা অ্যাক্সিডেন্ট করে মারা যায় তাদের মৃত্যু সেভাবেই লেখা ছিল। আপনি চাইলেও এটাকে চেঞ্জ করতে পারবেন না। আমি এখন বাইক রাইড করছি, আল্লাহ না করুক আমি অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারি। অনেকেই বলছেন যে আরএস ফাহিম সে ইয়ং জেনারেশনকে নষ্ট করতেছে। আমি তো যতদিন ধরে তাকে ফলো করি, বা ফলো বলতে তা আমি আরএস ফাহিমকে ফলো করি এটা বললে ভুল হবে, আমি তার স্ট্রাগল করা এগুলাকে আমি ফলো করি, তার স্ট্রাগল আমার কাছে ভালো লাগে, এবং আমি কখনো দেখি নাই সে নেগেটিভ কোনো কাজের সাথে জড়াইতে বা নেগেটিভ কোনো কাজকে সে প্রমোট করতে অন্য অন্য ইউটিউবারদের মতো, এইটা আমি কখনো দেখি নাই, এই জন্য তারা আমার একটু ভাল লাগে। তো সে একটা বাইক কমিউনিটি
মেনটেন করে। আমি কখনো দেখি নাই যে অন্য অন্য বাইক কমিউনিটির মতো রাস্তায় নেমে রেস খেলে, উড়াধুরা বাইক চালায়, কন্ট্রোলহীন ভাবে বাইক চালায়, কোনো খারাপ কাজের সাথে জড়িত। আমি এই টাইপের কোনো কাজে তাই দেখি নাই। আমি না, অনেক কেউই দেখে না আমার মনে হয়। এবং কোনো কন্ট্রোভার্সি বা কোনো খারাপ কাজের সাথে সে থাকে না। তো সেই দিক থেকে সে বাংলাদেশের নট অনলি বাইকার, অনেক সাধারণ মানুষেরও পছন্দের। তো ভাই, মানুষকে নিয়ে কথা বলার আগে নিজের অবস্থানটা একটু ভাবেন। অবস্থানটা ভেবে দেন হচ্ছে কথা বলেন। আর মানুষকে নিচে নামাইতে চাইলে টুডে অর টুমোরো আপনি নিজেও নিচে নামবেন। Because আমিও এমন একটা জিনিসের সাথে ফেস করছি এমন একটা সময়। আমি যেদিন বাইক কিনি, আমার এই বাইকটা, তো বাইকটা যখন কিনে আমি পরের দিন অফিসে নিয়ে যাই, তো আমার অফিসের সবাই খুশি ছিল যে আমি নিজের টাকায় কষ্ট করে বাইক কিনছি। এবং টোটালি ওটা ছিল আমার জবের টাকা। আমি জব করি অলমোস্ট 8 বছর। জব করি আমার নিজের স্যালারি থেকে কিছু কিছু টাকা জমিয়ে, দেন হচ্ছে আমি এই বাইকটা কিনি, নিজের স্বপ্ন পূরণ করি। বস আমাকে বলতেছিল যে অনেক টাকা ইনকাম করে ফেলছো, এত টাকার দামি বাইক কিনো, আমরা তো এত টাকা স্যালারি পাই না। তো ওই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছিল যে আমি আমার কষ্টের টাকা দিয়ে বাইক কিনছি, আমি কাজ করে বাইক কিনছি, কোম্পানি আমাকে এমনি এমনি টাকা দেয় নাই। আপনিও কাজ করেন, আপনিও টাকা পান, আমি কাজ করি, আমি টাকা পাই। তো এর 1 মাস পরে আমাকে চেঞ্জ করে দেওয়া হয়, মানে আমার ডিমোশন হয় বললেই চলে। পরবর্তীতে আমি প্রায় আরো 1 বছর মতো আমি অনেক কষ্ট করি। কষ্ট করার পরে আমি আমার আগের পজিশনে ফিরে না যেতে পারলেও অনেকটা তার কাছাকাছি পজিশনে আমি আবার ব্যাক করছি। আপনি যদি কষ্ট করেন, সফলতা একদিন নিজে আপনার কাছে ধরা দিবে। এটাই ছিল আজকের কথা। আমার কথা যদি কারো কাছে খারাপ লাগে তাহলে আই এম রিয়েলি সরি। যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।